আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেডিকেল ভর্তি প্রস্তুতির সারা বাংলাদেশের সবথেকে বড় অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের এই কন্টেন্টটা শুধুমাত্র যে মেডিকেল ভর্তি প্রস্তুতির এমনটা না, আজকে আমরা যত এমসিকিউ আছে অর্থাৎ বোর্ড এমসিকিউগুলো আমরা সলভ করব। এতে তোমাদের কি হবে, তোমাদের এইচএসসি যে প্রিপারেশনটা এটা আরও মজবুত হবে। সাথে সাথে এই কোশ্চেনগুলো যে কোনো অ্যাডমিশনের জন্য 3 স্টার কোশ্চেন। তো আমরা শুধুমাত্র যে একটার অ্যান্সার জানবো, একটা এমসিকিউর অ্যান্সার জানবো এরকম কিন্তু না, আমরা আশেপাশে আরও যত কিছু অ্যান্সার আছে ওই কোশ্চেন থেকে আর কী কী রিলেটেড আছে সব কিছু তথ্য আমরা জেনে নেব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেনটা তোমরা কি দেখতে পাচ্ছ, কোষ বিভাজন কে আবিষ্কার করে। তো এই কোশ্চেনটা তোমরা এক ঝটকায় দাগায় ফেলবা কে, ওয়াল্টার ফ্লেমিং, তাই না? আচ্ছা, এখন এই যে ফ্লেমিং তুমি দাগা বাবা পড়বা, বাট এর সাথে সাথে যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আছে এটা তুমি পড়বা না, ঠিক আছে? যেরকম কি ফ্লেমিং তো কোষ বিভাজন আবিষ্কার করছে, কিন্তু কোথায় আবিষ্কার করছে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে। সামুদ্রিক স্যালামান্ডার। আচ্ছা, তো এখানে দেখো শুধুমাত্র যে এই একটা সায়েন্টিস্ট সম্বন্ধে আমাদের জানলে হবে এরকম না, আমাদেরকে আরও কিছু সায়েন্টিস্টের নাম এখানে দেওয়া আছে, তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো এই যে স্লাইখার, ইনি কি করছিল? ইনি হচ্ছে ক্যারিওকাইনেসিস এটা আবিষ্কার করছে, এই প্রসেসটা আবিষ্কার করছে, ক্যারিওকাইনেসিস। আচ্ছা দেখো, আর কার কার নাম আছে? স্ট্রাসবার্জার। আমরা বার্জার যাই বলি না কেন, ইনার সম্বন্ধে যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা কি, ইনি ক্রোমোজোম আবিষ্কার করছে। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? ক্রোমোজোম আবিষ্কার করছে স্ট্রাসবার্জার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইনি হচ্ছে পুষ্পক উদ্ভিদে হ্রাসমূলক যে বিভাজনটা তিনি লক্ষ্য করছিল, ঠিক আছে? স্ট্রাসবার্জার। এরপরে দেখো বোভারি কি করছে? বোভারি ইনি গোল কৃমিতে মিওসিস আবিষ্কার করছে। তাহলে দেখছো কিভাবে তোমাদেরকে সলভ করা উচিত। কোশ্চেনে যে তোমাদের যে মেইন পরীক্ষা যে শুধু এটাই আসবে এরকম না, হুবহু এটা তুলে দেবে এরকম না, বাকি যে সায়েন্টিস্টগুলো আছে তাদের সম্বন্ধে আমরা ইনফরমেশনগুলো জেনে নিলাম। এরপরে কোশ্চেনটা আমরা দেখি, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? আবার ডব্লিউ ফ্লেমিং, সেম কোশ্চেন। এরপরে আসো, নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? আমরা জানি একটা কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়, তাই না? তো নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে কি বলে? এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের যে বিভাজন এটাকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। এই যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। এখন বাকি আরও দুইটা তথ্য দেওয়া আছে এখানে, বা টার্ম দেওয়া আছে। এই টার্ম সম্বন্ধে যদি আমরা একটু জানি, মেটাকাইনেসিস কি? মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো যে মাঝামাঝি অবস্থানে আসে, মেটাফেজ দশায়, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাফেজ দশায় ঘটে। মেটাকাইনেসিসের ফলে কি হয়? ক্রোমোজোমগুলোর মাঝামাঝিতে চলে আসে, ঠিক আছে? মাঝামাঝি অবস্থান বা বিষুব রেখায় অবস্থান, ঠিক আছে? কার? ক্রোমোজোমের। এরপরে দেখো ডায়াকাইনেসিস কি? ডায়াকাইনেসিস হচ্ছে প্রোফেজ 1কে যদি আমরা ভাগ করি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং লাস্ট যে পর্যায়টা পাবো সেটা কি? ডায়াকাইনেসিস পাবো, তাই না? তো ডায়াকাইনেসিস কোশ্চেনে মানে এটার উত্তর হওয়ার কোনো মানেই হয় না। এরপরে দেখো, কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলে? আবার সেম জিনিস, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস, মেটাকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস। এখানে আরেকটা নতুন টার্ম আছে, দেখো এটা কি? ইন্টারকাইনেসিস। এখন ইন্টার মানে কি? ইন্টার মানে কোনো কিছুর মাঝামাঝি, ঠিক আছে? অ্যান্ড কাইনেসিস, এই যে কাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। এখন দেখো মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে। এখন দুইটাতে যে বিভাজন হয়, মিওসিস 1 এবং মিওসিস 2, এটার মাঝামাঝি যে পর্যায়টা বা রেস্টিং ফেজটা, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, ঠিক আছে? ইন্টারকাইনেসিস, মিওসিস 1 এবং মিওসিস 2, এই দুইটা যে নিউক্লিয়াসের বিভাজন হয়, এই দুইটা নিউক্লিয়াসের বিভাজনের মাঝামাঝি পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এটা তো আমরা পড়ছি। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, মেটাকাইনেসিস, ডায়াকাইনেসিস নাকি সাইটোকাইনেসিস। আচ্ছা, এরপরে দেখি আমরা মেটাফেজ মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? আচ্ছা, এটা আমরা করছি, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। আচ্ছা,
কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? এখন আমরা যদি আমরা যে ইয়াটা আছে, ইন্টারফেস দশাটা আছে বা কোষ চক্রটা যদি দেখি আমরা একটু, কোষ চক্রে হচ্ছে একটা G1, তারপর হচ্ছে S, ঠিক আছে, G1 S, দেন হচ্ছে G2 আর M, ঠিক আছে, ছোট্ট করে লিখছে, আই গেস তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কি কোষ চক্র বারবার ঘুরতেই থাকে, তার মানে কি G1, তারপর হচ্ছে S, G2, তারপর হচ্ছে M মাইটোসিস ফেজ, তারপর হচ্ছে আবার বিভাজিত হওয়ার পরে আবার G1 ফেজে চলে আসে, তাই না, যে অপত্য কোষগুলো আছে সেগুলো যেগুলো উৎপন্ন হয়েছে। তাহলে দেখো G1 S, G2 M এটা পর্যায়ক্রমে চলতে আছে। এখন ইন্টারফেস কোনটা? ইন্টারফেস হচ্ছে এই যে G1 S, G2, G1 S, G2 এটা হচ্ছে ইন্টারফেস, আর এমটা যেটা এটা হচ্ছে কোষ বিভাজনের পর্যায়। এখন এগুলো তোমরা জানো, এখন আমরা জাস্ট একটু রিক্যাপ করি। G1 এ কি হয়? G1 এ তোমার 30 থেকে 40% সময় ব্যয় হয়, ঠিক আছে, 30 থেকে 40% সময় ব্যয় হয়। আমি জানি তোমরা বই থেকে অলরেডি পড়ছো, বাট আমার সাথে একটু রিক্যাপ করো। এসটা কি? এসটাতে ব্যয় হয় হচ্ছে 30 থেকে 50% সময়। G1 S, G2, G2তে ব্যয় হয় 10 থেকে 20% সময়। আর এম ফেজ এখানে ব্যয় হয় 5 থেকে 10% সময়, ঠিক আছে। তাহলে আমরা কত পার্সেন্ট সময় ব্যয় হয় এটা আমরা দেখে ফেললাম। এখন এখানে কি চাইছে? ডিএনএ অনুলিপন ঘটে। আচ্ছা, এখানে যে এস ফেজ একটা দেখতে পাচ্ছ না, এস পর্যায়, এস মানে কি তোমরা জানো কি? এস মানে কি বলে? এখন এখানে যে এস, যেটা এস আসছে হচ্ছে সিনথেসিস কথাটা থেকে, সিনথেসিস মানে কি? কোনো কিছু সংশ্লেষণ বা উৎপন্ন করা, তাই না? তো এখানে কি সিনথেসিস হবে? এখানে ডিএনএ সিনথেসিস হবে, এবং ডিএনএ সিনথেসিস এটা যদি আমরা বাংলা করি তাহলে কি হবে? ডিএনএ অনুলিপন, তাহলে ডিএনএ অনুলিপন কোথায় হয়? এস ফেজ হয়। এবং G1 S, G2 এটা মিলেই তো আমাদের ইন্টারফেস, তাই না? এই তিনটা মিলে আমাদের ইন্টারফেস, তাহলে ইন্টারফেসে হবে। ডান এটা। এরপরে কোশ্চেনটা আমরা দেখি। কোষ চক্রের সংশ্লেষণ দশা কোনটা? সিনথেসিস, যেটা বললাম একটু আগে, তাই না? সিনথেসিস থেকে এস শব্দটা আসছে, তাহলে এটা এস কত? 30 থেকে 50%। এরপরে কোষ চক্রের কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে? আচ্ছা দেখো, ইন্টারফেস দশায় আচ্ছা কোষটা কি করে? কোষটা হচ্ছে তোমার মাইটোসিস, যে কোষ বিভাজন আছে, কোষ বিভাজনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে অনেক বেশি বিক্রিয়া ঘটতে থাকে। তো এই ইন্টারফেস অবস্থায় যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, ইন্টারফেস অবস্থায়, তাই না? কেন তাহলে ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে? কারণ এই সময়টাতে নিউক্লিয়াসে অনেক বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এই জন্য ইন্টারফেস দশায় নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। আচ্ছা, এরপরটা আমরা দেখি। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন পর্যায়ে? ডিএনএ অনুলিপন হওয়ার জন্য হিস্টোন প্রোটিনের প্রয়োজন, তাই না? তাহলে এটা কি? এস দশায়। এরপর দেখো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? একই কথা, G1 S, G2 S পর্যায়ে। কোষ চক্রের বিরাম G1 দশায় ব্যয়িত সময় কতটুকু? দেখছো, তাহলে আমরা প্রথম যে ওইটুকু জেনে নিলাম যে কত পার্সেন্ট সময় ব্যয় করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল আমাদের জন্য। অ্যান্ড আমরা জানি অ্যাডমিশনে কিন্তু খুব বেশি সংখ্যা বা নাম্বার রিলেটেড কোশ্চেন আসে না, বাট এখানে যে নাম্বারটা আছে, পার্সেন্টেজ আছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখছো কতবার আসছে আমাদের পরীক্ষায়। তাহলে G1 কত? G1 হচ্ছে 30 থেকে 40%। আচ্ছা, কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? দেখছো একই কোশ্চেন কতবার আসছে। তাহলে একটা জাস্ট আমরা ছক দেখে ওইখান থেকে কত এমসিকিউ আমরা সলভ করতে পারতেছি। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপির সৃষ্টি হয়? কোন পর্যায়ে? এস পর্যায়ে। এবং এসটা কিসের আন্ডারে পড়ে? ইন্টারফেজের আন্ডারে পড়ে। ডান। আচ্ছা, আবার দেখো এস পর্যায়ে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 50%। এরপর আমরা দেখি, শিক্ষক ক্লাসে বললেন যে এই প্রকার কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। তাহলে কোন প্রকার কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে? এটা কি? এটা হচ্ছে মিওসিস। তাহলে মিওসিসে তোমার ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। এখন মিওসিসে আর কি ঘটে? মিওসিসে তোমার আমরা জানি ক্রসিং ওভার হয়, তাই না? মিওসিসে
ক্রসিং ওভার হয়। এখন ক্রসিং ওভার যে হলো, ক্রসিং ওভারের ফলে কি ঘটে? ক্রসিং ওভারের ফলে যে বৈশিষ্ট্যের পরিবর্তন আসে, তাই না? তো এখন দেখো তো কোথায় দৈহিক বৃদ্ধি, এটা তো মাইটোসিসের কাজ, ক্ষতস্থান পূরণ, এটাও মাইটোসিসের কাজ, কোষের পুনরুৎপাদন, এটাও মাইটোসিসের কাজ। এখন আমরা গতে আসে যদি জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। এখন যে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন হইতেছে, এটা কেন হইতেছে? ক্রসিং ওভারের কারণে। আর এটা কোথায় ঘটে? মিওসিসে ঘটে। তাহলে দেখো এখানে আগে আমরা বের করে নিলাম উদ্দীপকে তাহলে কোন কোষ বিভাজনের কথা বলছে, ঠিক আছে? এটা বের করার পরে এরপর আমরা ওটা সম্বন্ধে ইনফরমেশনটা জেনে নিলাম। আচ্ছা, এরপরে দেখো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? এখন পানি বিয়োজন ঘটে কখন? শুরুতে। এখন কোষ বিভাজন শুরু হলো, শুরুতেই কি হয়? শুরুতে হচ্ছে পানি বিয়োজন শুরু হয়, তাই না? কোষ বিভাজনের ক্রোমোজোম হতে পানি বিয়োজন শুরু হয়। এখন এখান থেকে আমাদের আরেকটু জিনিস আমরা একটু জানবো। আমরা জানি জেনেটিক বস্তুটা কি? ক্রোমাটিন, তন্তু। ক্রোমাটিন তন্তু এটাকে কি বলে? জেনেটিক বস্তু বলে। এখন ক্রোমাটিন তন্তু থেকে কি উৎপন্ন হয়? ক্রোমাটিন তন্তু থেকে উৎপন্ন হয় ক্রোমোজোম, তাই না? দুইটা একই কথা। তাহলে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম যদি দুইটা একই জিনিস হয়, দুইটা যদি জেনেটিক বস্তু বহন করে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হলো? কেন দুইটার নাম আলাদা দিছি, তাই না? তাহলে দেখো ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু যেটা, এটা কখন দেখা যায়? এটা দেখা যায় তোমার ইন্টারফেজ অবস্থায়। জেনেটিক বস্তু যেটা নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখতে পাই, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তু কখন ক্রোমোজোমে রূপান্তরিত হয়? যখন কোষ বিভাজন শুরু হয়, ঠিক আছে? কোষ বিভাজন যখন শুরু হয়, তখন তোমার ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এখন ক্রোমাটিন তন্তু কিভাবে ক্রোমোজোমে রূপান্তরিত হয়? এখানে একটা প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে জল বিয়োজন, ঠিক আছে? এখন জল বিয়োজনের ফলে কি ঘটে কোষে? জল বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তু যেটা আসলে পেঁচানো, এটার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিচ্ছি, তাই না? পেঁচানো, চিকন, সুতার মতন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা পৃথকযোগ্য না, পৃথকযোগ্য নয়। তার মানে কি? তুমি ক্রোমাটিন তন্তুকে আলাদা আলাদা করে তুমি দেখতে পারবে না, একদম পেঁচানো সুতার মতন থাকে, তাই না? সুতার একটা বান্ডিল থাকে। বাট ক্রোমোজোমে যখন জল বিয়োজনের ফলে যখন ক্রোমোজোমে রূপান্তরিত হয়, সেটাই কি হয়? খাটো হয়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? খাটো, মোটা এবং এটা কি হয়? মোস্ট ইম্পর্টেন্টলি পৃথকযোগ্য হয়। তার মানে কি? প্রত্যেকটা ক্রোমোজোমকে তুমি আলাদা করতে পারবে। আচ্ছা, পৃথকযোগ্য কেন হচ্ছে? কারণ এই ক্রোমোজোমটা আসলে রং ধারণকারী, এই জন্য এটার নাম হয়েছে ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দটাই আসছে কারণ সে রং ধারণ করতে পারে, ঠিক আছে? এই যে সোম যেটা সোমাটিক সেল মানে কি? দেহকোষ, তাই না? এই সোম মানে কি? একটা দেহ, যে দেহটা কি করতে পারতেছে? রং ধারণ করতে পারতেছে। যে ক্রোমো শব্দের অর্থ রং, ঠিক আছে? রং ধারণ করে কোনো একটা বস্তু বা দেহ, সেটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? দেখছো আমরা কত কিছু জেনে নিলাম। এরপরে দেখি আমরা, এরপরে কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এখন নিউক্লিওলাসের বিলুপ্তি কখন ঘটে? প্রোমেটাফেজে। আমরা জানি যে এই বিলুপ্তিটা ঘটে হচ্ছে প্রোমেটাফেজে। শুধু নিউক্লিওলাস না, নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটারও বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজে, তাই না? এখন দেখো আমাদের কিন্তু অপশনে প্রোমেটাফেজ নাই। তো এরকম কোশ্চেন তোমার কি আসতে পারে না? আসতে পারে, এইচএসসি তো আসতে পারে, অ্যাডমিশনে এরকম উদ্ভট কোশ্চেন যেটা ডিরেক্ট অ্যান্সার না, এটা আসতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? সব থেকে যে নিয়ারেস্ট অ্যান্সার, নিকটবর্তী যেটা, সেটা আমরা অ্যান্সার দিয়ে আসবো। কারণ কোনো কোশ্চেন এরকম হবে না যে অ্যান্সার নাই, ফাঁকা কোনো কোশ্চেন হবে না, উত্তর মানে নাই এরকম হবে না, ঠিক আছে? তো উত্তর কোনোটা না কোনোটা দাগাইতেই হবে তোমাকে। তাহলে সব থেকে নিয়ারেস্ট যেটা বা নিকটবর্তী যে অ্যান্সারটা, সেটা আমরা করব। তাহলে কি হবে? দেখো প্রোমেটাফেজের কি হবে? প্রোফেজ। বাট বাকিগুলো দেখো ইন্টারফেজে তো না, টেলোফেজ, অ্যানাফেজ, এগুলো অনেক দূরের পর্যায়ে হয়ে যায়, অনেক পরে এগুলো আসে, তাই না? তার মানে কি অ্যানাফেজ, টেলোফেজ এগুলো কাছাকাছি না, কাছাকাছি কোনটা? প্রোফেজ।
আচ্ছা, এরপর দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এখন স্পিন্ডল যন্ত্র এটাও তোমার প্রোমেটাফেজে সৃষ্টি হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া যদি প্রোমেটাফেজ না থাকে আমরা কি করব, আমরা আবার প্রোফেজটা দাগাবো। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের জানতে হবে স্পিন্ডল যন্ত্র এটা কিভাবে তৈরি হয়। এখন আমরা জানি প্রাণীর কোষে কি থাকে, প্রাণী কোষে থাকে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কোথায় থাকে, প্রাণী কোষে থাকে। কিন্তু উদ্ভিদ কোষ মানে উন্নত উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, ওদের কি থাকে, মাইক্রোটিবিউল। তাহলে সেন্ট্রিওল এবং মাইক্রোটিবিউল থেকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এখন সেন্ট্রিওল থেকে কাদের, সেন্ট্রিওল থেকে তৈরি হয়েছে প্রাণী কোষের, আর এই যে মাইক্রোটিবিউল এটা কি, উদ্ভিদ কোষ, উন্নত উদ্ভিদ কোষ। ঠিক আছে, আমরা উদ্ভিদ কোষটা লিখে রাখলাম। বাট কিছু লোয়ার স্তরের উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে, এই জন্য আমি উল্লেখ করতেছি বারবার উন্নত উদ্ভিদ কোষ। তাহলে এটা হচ্ছে প্রোমেটাফেজ আমরা দেখছি। এরপরে দেখো ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়। আচ্ছা, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়। আমরা জানি যে মেটাফেজ অবস্থায় মানে মেটাফেজ দশায় কি হয়, সবগুলো ক্রোমোজোম মেটাকাইনেসিসের ফলে মাঝামাঝিতে বা বিষুবরেখায় অবস্থান করে, তাই না। এর আগে কি ছিল, এর আগে ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ছিল, পুরো স্পিন্ডল যন্ত্রের বা স্পিন্ডল ফাইবারের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ছিল। এখন মেটাফেজে যদি সে মাঝখানে আসতে চায় প্রোমেটাফেজে, তাহলে তাকে কী করতে হবে, বিভিন্ন অবস্থানে যেগুলো ছিল ক্রোমোজোমগুলো তাকে মাঝখানে আসতে হবে। অর্থাৎ প্রোমেটাফেজে কি হয়, মাঝখানের দিকে তাদের সেই ক্রোমোজোমগুলোর আগমন ঘটে কোন দিকে, মাঝখানের দশায়। তাহলে মাঝখানের দশায় যে ক্রোমোজোমগুলোর আগমন ঘটে এটার ফলে কি হয়, ক্রোমোজোমগুলোর মধ্যে তুমি একটা গতি দেখতে পাবা। ঠিক আছে, ক্রোমোজোমগুলো যে আসতেছে এটার গতি দেখতে পাবা। এখন ক্রোমোজোমগুলো কি থাকে, চারটা তোমার হাত থাকে, ক্রোমাটিডে ভাগ হয়ে থাকে, তাই না। তো এই জন্য দেখে মনে হয় কি একটা নৃত্য হচ্ছে। ঠিক আছে, একটা নৃত্য হচ্ছে, এটা হচ্ছে প্রোমেটাফেজ দশায় মনে হবে যে ক্রোমোজোমগুলো একটা নৃত্য করতেছে। বুঝছো, তাহলে কেন হইতেছে, কারণ মেটাকাইনেসিসের কারণে মেটাফেজ দশায় কি হবে, ক্রোমোজোমগুলোকে মাঝামাঝিতে আসতে হবে। তো এর আগের দশায় কি হয়, বিভিন্ন জায়গা থেকে ওই ক্রোমোজোমগুলো মুভ করতে শুরু করে বিষুবরেখার দিকে। এরপর দেখো মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম নৃত্য, আবার একই কোশ্চেন, এটা কি প্রোমেটাফেজ। এরপরে আবার বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। বিষুবীয় অঞ্চলে যে বিন্যস্ত হচ্ছে এটার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস, এবং কোথায় হচ্ছে, মেটাফেজ দশায় হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা কোশ্চেনটা দেখি, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয়। আচ্ছা, এটা নিয়ে কিন্তু স্টুডেন্টের অনেক বেশি কোশ্চেন থাকে যে ভাইয়া এটা কোনটা দাগাবো। বইয়ে তোমরা যদি দেখো, বইয়ে দেখবা যে প্রোমেটাফেজ দশায় উল্লেখ করা আছে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি প্রোমেটাফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেনগুলো বিলুপ্ত হতে থাকে এবং একসময় সেটা বিলুপ্ত হয়ে যায়। বাট মেটাফেজ দশায় তাহলে কী ঘটে, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিলুপ্তি থাকে। বই যদি তোমরা একটু ভালো করে দেখো, ওখানে লেখা আছে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিলুপ্তি থাকে, নট বিলুপ্তি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিলুপ্তি ঘটতে থাকে প্রোমেটাফেজ দশায় এবং একসময় বিলুপ্তি হয়ে যায়। এখন মেটাফেজ দশায় কী হয়, বিলুপ্তি থাকে, তার মানে কি এখন নতুন করে তোমার নিউক্লিয়ার মেমব্রেনটার আবির্ভাব হয় নাই। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে প্রোমেটাফেজ। তোমরা বইটা ভালো করে খুলবা, দেখবা যে এটার অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, 2n=8 হলে ক্রোমাটিড কয়টা দেখা যায়। আচ্ছা, মানে এখান থেকে আমরা ক্রোমাটিড কয়টা পাবো। এখন দেখো, আমরা জানি একটা যে ক্রোমোজোম, এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, আমরা জানি মাঝামাঝি বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি হয়, তাই না। তাহলে একটা ক্রোমোজোম থেকে ক্রোমাটিড কয়টা তৈরি হয়, মাঝামাঝি যদি আমরা ভাগ করি, বিভক্ত করি, মাঝামাঝি যদি এভাবে দাগ দিয়ে বিভক্ত করি, সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হয়, তাহলে একটা ক্রোমোজোম থেকে তৈরি হয় 2টা ক্রোমাটিড। এখন এখানে ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে দেখো তো, 8টা দেওয়া আছে। তাহলে 8টা গুণিত একটা থেকে 2টা, তাহলে কয়টা হবে, 16টা। ঠিক আছে, তাহলে ক্রোমাটিড সৃষ্টি হয় কয়টা, 16টা। এরপর কোন দশায় ক্রোমোজোম কোষীয় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় ক্রোমোজোমগুলো কোথায়, এটা হচ্ছে মেটাফেজ দশায়, তাই না। আচ্ছা, এরপরে দেখি আমরা ক্রোমোজোম খাটো ও মোটা হওয়াকে কি বলে। এখানে আমরা যদি সবগুলা
টার্ম একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়, তাই না? এখন বাইভ্যালেন্ট জিনিসটা কি? বাইভ্যালেন্ট হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়, হোমোলোগাস ক্রোমোজোম জোড়। এই হোমোলোগাস ক্রোমোজোম জোড় যেটা, এটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। আচ্ছা, তাহলে সিনাপসিসটা কি? সিনাপসিস হচ্ছে তোমার বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া। এই যে জোড়, হোমোলোগাস ক্রোমোজোম জোড় যে তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া, এটা হচ্ছে সিনাপসিস, একটা প্রক্রিয়া। আচ্ছা, এখানে আরেকটা কি আছে? অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসটা কি? অ্যাপোপ্টোসিসটা হচ্ছে তোমার জিন নিয়ন্ত্রিত বা জেনেটিক নিয়ন্ত্রিত কোষের মৃত্যু, ঠিক আছে? আর পুষ্টির অভাবের কারণে মৃত্যু হলে এটাকে কী বলবো? নেক্রোসিস বলবো। এখানে আরেকটা কি আছে? যে কনডেনসেশন। কনডেনসেশনের কারণে তোমার ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। এখন কনডেনসেশনে কী ঘটে? কনডেনসেশনে আসলে জল বিয়োজন ঘটে, অর্থাৎ পানিগুলো দূর হয়ে যায়, এজন্যই ওগুলো খাটো এবং মোটা হচ্ছে। আচ্ছা, এরপরটা দেখি, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? এখন জানি আমরা ক্রোমোজোম মেটাফেজ দশায়, মেটাফেজের লাস্টের দিকে সেন্ট্রোমিয়ারটা বিভক্তি হওয়া শুরু করে, ঠিক আছে? এবং অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারটা একদম বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার যখন বিভক্ত হয়ে যায়, তখন তারা বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম গতিপ্রাপ্ত কখন হয়? ওই যে যখন তারা সেন্ট্রোমিয়ারটা পূর্ণ বিভাজন হয়ে বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, তখন ওটা হচ্ছে গতিপ্রাপ্ত হয়। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যানাফেজ। আচ্ছা, এরপর কোনটিকে গতি পর্যায় বলে? আবার সেম, অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে তোমার যে এই যে সেন্ট্রোমিয়ারটা ভাগ হচ্ছে, এখন সেন্ট্রোমিয়ারের যে ভাগ, এই সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার পরে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম বা ক্রোমাটিড যেটা মানে যেটা উৎপন্ন হচ্ছে অপত্য ক্রোমোজোম, এটার বিভিন্ন নাম আছে, ঠিক আছে? যেরকম এটা কি? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকের পরে কি আছে? সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, তাই না? এই যেটা হচ্ছে মেটা সেন্ট্রিক, মানে কি? সেন্টার, মানে কোথায় অবস্থান করতেছে, ঠিক আছে? মেটা, তারপর হচ্ছে সাব মেটা। আমি জানি তোমরা এটা জানো, আরেকবার দেখে নাও, ঠিক আছে? আমার সাথে তোমরা একটু রিভিশন দিয়ে নাও। অ্যাক্রোসেন্ট্রিক আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। আচ্ছা, তাহলে মেটাসেন্ট্রিকে কি হয়? সেন্ট্রোমিয়ারটা একদম মাঝামাঝিতে অবস্থান করে। সাবমেটাসেন্ট্রিকে কি হয়? মাঝামাঝি থেকে একটু দূরে অবস্থান করে। অ্যাক্রোসেন্ট্রিকে কি হয়? প্রান্তের কাছাকাছি অবস্থান করে। আর টেলোসেন্ট্রিকে কি হয়? একদম প্রান্তে অবস্থান করে, ঠিক আছে? এখন মেটাসেন্ট্রিকা তোমার আকৃতি যেটা, সেটা কি হবে? ভি, এটা হবে হচ্ছে এল, এটা হবে হচ্ছে জে, এটা হবে কি? আয়ের মতন, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকে কিসের মতন দেখতে হবে? ভি এর মতন দেখতে হবে। এরপর নিচের কোন ধাপে ক্রোমাটিডগুলো মেরুমুখী চলতে শুরু করে? মেরুমুখী চলতে শুরু করে এই যে অ্যানাফেজ দশায় পড়ছি আমরা। এটা কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখায়? এটা আমরা দেখে আসলাম, এটা হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে কোন ধাপে? পূর্ণ বিভাজন বলছে, একটু আগে আমরা দেখে আসলাম পূর্ণ বিভাজন ঘটে অ্যানাফেজ দশায়, আর বিভাজন শুরু হয় মেটাফেজ দশায়। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন, মানে দ্বিত্বন আর কি ডাবল হয়, ঠিক আছে? কোন পর্যায়ে? এটা কোথায়? অ্যানাফেজ দশায়, মানে ভাগ হয়ে যাইতেছে, সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যাইতেছে, যেটা এই জন্য কী হইতেছে? ক্রোমোজোমের দ্বিত্বন হচ্ছে। দ্বিত্বন বলতে কি? দেখো, এখন অ্যানাফেজ দশায় ক্রোমোজোম কি হইতেছে? ভাগ হয়ে যাইতেছে। মনে করো 2n ছিল, 2n থেকে কি হয়? 2n থেকে তোমার 4n তৈরি হয়, মানে যে সংখ্যাটা ছিল তার ডাবল তৈরি হচ্ছে, ঠিক আছে? কিভাবে এটা? কারণ সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছে, সংখ্যাটা জাস্ট ডাবল হয়ে যায়। এরপরে কি হয়? এরপরে যে অপত্য যে কোষগুলো আছে বা ডটার সেলগুলো আছে, প্রত্যেকটা মানে দুইটা না, মাঝামাঝি অর্ধেক অর্ধেক করে দুইটাতে চলে যায়। তাহলে এখানে যায় 2n, এখানে যায় 2n, ঠিক আছে? তাহলে অ্যানাফেজ দশায় কমপ্লিটলি ভাগ হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা প্রথমে ডাবল হয়, 2n থেকে 4n হয়। এরপরে কি হয়? এরপরে যে অপত্য যে কোষগুলো আছে, ডটার সেলগুলো আছে, প্রত্যেকটাতে অর্ধেক অর্ধেক করে চলে যায়। তাহলে এখানে 2n যাবে, এখানে 2n যাবে, দুইটা মিলে তাহলে 4n হচ্ছে। তাহলে 2n ভাগ হয়ে যাচ্ছে। এভাবে দেখো ক্রোমোজোম সংখ্যাটা স্থির থাকে, মানে ক্রোমোজোম সংখ্যাটা ডটার সেলে পরিবর্তন হয় না। কেন? কারণ অ্যানাফেজ দশায় তোমার সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে ক্রোমোজোমের দ্বিত্বন ঘটতেছে। আচ্ছা, এরপরে দেখো, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? আবার এই যে অ্যানাফেজ, এটা আমরা পড়ছি। অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় অ্যানাফেজ। দেখছো, একটা জিনিস নিয়ে কতবার কোশ্চেন আসছে, তাহলে কত ইম্পর্টেন্ট এটা। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? আচ্ছা,
স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়। দেখো আমরা জানি যে লাস্টের দিকে যত শেষ হবে তত হচ্ছে স্পিন্ডল ফাইবারের কাজ শেষ হয়ে যাবে, তারপর স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যাবে যখন আমরা লাস্টের দিকে যাব। এখন অ্যানাফেজ দশা এবং টেলোফেজ দশা এই দুইটা হচ্ছে লাস্টের দুইটা পর্যায়। এখন অ্যানাফেজ দশায় কী হয়, অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারটা তোমার স্পিন্ডল ফাইবারে লেগে থাকে এবং তারা মেরুমুখী চলা শুরু করে। তাহলে স্পিন্ডল ফাইবার কি অদৃশ্য যদি হয়ে যায় তাহলে কি ক্রোমোজোমগুলো, অপত্য যে ক্রোমোজোমগুলো এগুলো কি মেরুমুখী চলতে পারবে? অবশ্যই না, মেরুমুখী যাইতে পারবে না। তার মানে আমাদের অ্যানাফেজ হবে না, হবে কি টেলোফেজ। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? আবার এটা কোথায়? টেলোফেজ দশায়। এরপর দেখো, এরপর কি বলছে, কোষ প্রাচীরের মধ্যপর্দা গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা হতে শুরু হয়? এই যে মধ্যপর্দা, যেটা মধ্যপর্দা আর কি, দুটো কোষকে ভাগ করতেছে, এই ভাগ করা হয় টেলোফেজে, তাই না? টেলোফেজে। এখন আমাদেরকে জানতে হবে এই যে মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা এটা তৈরিকারী উপাদানটা কি? এটা হচ্ছে পেকটিন জাতীয় কিছু পদার্থ এটা তৈরি করে। পেকটিন জাতীয় পদার্থ এই মধ্যপর্দাটা তৈরি করে। এখন যদি আমি স্পেশাল একটা নাম বলি তাহলে কি হবে? এটার নাম হবে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড, তার মানে পেকটিক অ্যাসিড পেকটিন জাতীয় এক ধরনের পদার্থ যেটা মধ্যপর্দা তৈরি করে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মাইটোসিসের কোন ধাপে কোষ প্লেট গঠিত হয়? আবার যে কোষ প্লেট গঠিত হয় টেলোফেজে। এখন একটু আগে আমরা জানলাম যে মধ্যপর্দা কিভাবে গঠিত হয়, কিন্তু এখন আমরা কি জানবো? কোষ প্লেট কেমনে গঠিত হয়। আচ্ছা, কোষ প্লেট গঠিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস কিছু ক্ষুদ্র ভেসিকল। ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, এটা পিএইচ হওয়ার কথা আসলে, পিএইচ। ঠিক আছে? আচ্ছা, ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল এই দুইটা মিলে কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে। এটা কোন ধাপে হয়? টেলোফেজ ধাপে হয়। আচ্ছা, এরপরে নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? কি বলছে? মাইটোসিস ঘটে। এখন দেখো এখানে কি আছে? ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়াতে কি ঘটে? ব্যাকটেরিয়াতে ঘটে বাইনারি ফিশন। ব্যাকটেরিয়াতে কি ঘটে? ব্যাকটেরিয়াতে ঘটে হচ্ছে বাইনারি ফিশন। এখন বাইনারি ফিশন যেটা, এটা কিন্তু অ্যামাইটোসিস না, এটা কি অ্যামাইটোসিসের মতো। তোমরা বইয়ের লাইনটা একটু ভালো করে দেখবা যে বাইনারি ফিশন এটা কোথায় ঘটে? ব্যাকটেরিয়াতে ঘটে, এবং বাইনারি ফিশনটা হচ্ছে অ্যামাইটোসিসের মতন, নট অ্যামাইটোসিস। এরপরে দেখো অ্যামাইটোসিস তাহলে কি হয়? অ্যামাইটোসিস হচ্ছে প্রকৃত এককোষী যেগুলো, এগুলোতে অ্যামাইটোসিস ঘটে। বুঝছো? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আদিকোষীতে কি ঘটে? যে বাইনারি ফিশন এটা ঘটতেছে ব্যাকটেরিয়াতে, যেটা অ্যামাইটোসিসের মতন, বাট অ্যামাইটোসিস না। অ্যামাইটোসিস তাহলে কাদের ঘটতেছে? ইউক্যারিওটিক এককোষীতে অ্যামাইটোসিস ঘটতেছে। সব ইউক্যারিওটিক এককোষীতে না, বাট কিছু ইউক্যারিওটিক এককোষীতে অ্যামাইটোসিস ঘটে। এটা কি? এটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এই যে অ্যামাইটোসিস, এটা দুটো এক্সাম্পল কি? এই যে অ্যামিবা, ইস্ট, দুইটাতে কিন্তু অ্যামাইটোসিস ঘটে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মাইটোসিস কোথায় ঘটে? এই যে প্লাজমোডিয়াম, এখানে মাইটোসিস ঘটে। আচ্ছা, এরপরে আমরা দেখি টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? দেখো ওইখানে দেখবো অনেকগুলো টার্ম আছে, বুঝছো? সবগুলো টার্মই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবগুলো টার্ম পড়ে ফেলবো ওইখানে যতগুলো টার্ম আছে মানে ওই পার্টটাতে। তাহলে এখানে যে পার্ট, এখানে যেগুলো আছে সেগুলো আমরা একটু পড়ি, দেখি আমরা কি কি আছে এখানে। দেখো অঙ্কোজেনেসিস। অঙ্কোজেনেসিস জিনিসটা কি? অঙ্কোজেনেসিস হচ্ছে টিউমার সৃষ্টির প্রক্রিয়া, টিউমার সৃষ্টি। এটা হচ্ছে টিউমার সৃষ্টি হচ্ছে অঙ্কোজেনেসিস। আর টিউমার ছড়িয়ে পড়াকে, টিউমার ছড়িয়ে পড়া হচ্ছে মেটাস্ট্যাসিস। এখানে দেখো আর দুইটা টার্ম আছে, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস। অ্যাপোপ্টোসিসটা কি? এটা হচ্ছে জেনেটিক মৃত্যু, কোষ নিয়ন্ত্রিত যেটা মৃত্যু। ঠিক আছে? এটা হচ্ছে জেনেটিক মৃত্যু, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আরেকটা কি? নেক্রোসিস। নেক্রোসিস কি? নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব, পুষ্টির অভাবজনিত কারণে মৃত্যু, পুষ্টির অভাব।
এটা হচ্ছে নেক্রোসিস। এরপরে আমরা দেখি এরপরে কি, স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস ঘটে। এখন স্পোরোফাইটিক উদ্ভিদে কি উৎপন্ন হয়, স্পোর উৎপন্ন হয়। এখন স্পোরোফাইটিক উদ্ভিদে যে স্পোর উৎপন্ন হয় এটা কোথা থেকে উৎপন্ন হয়, হ্যাঁ স্পোর উৎপন্ন হয় হচ্ছে এই যে জনন মাতৃকোষ থেকে স্পোর তৈরি হয়। তাহলে জনন মাতৃকোষ থেকে স্পোর তৈরি হওয়ার প্রক্রিয়া এখানে কাজ করা হচ্ছে মিওসিস, ঠিক আছে। এই মিওসিসটা হচ্ছে স্পোরোফাইটিক মিওসিস। এই মিওসিসের টাইপটা হচ্ছে স্পোরোফাইটিক মিওসিস এবং স্পোরটা কি, স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে হচ্ছে এন ক্রোমোজোমযুক্ত হ্যাপ্লয়েড। কই থেকে তৈরি হতেছে, জনন মাতৃকোষ থেকে। এখন দেহকোষে কি ঘটে, দেহকোষে মাইটোসিস ঘটে। এখন জাইগোটে মায়োসিস ঘটে কাদের, জাইগোটিক মিওসিস। জাইগোটে কাদের মায়োসিস ঘটে, যারা হচ্ছে জাইগোটিক মিওসিস সম্পন্ন করে। জাইগোটিক মিওসিস, জাইগোটিক মিওসিস ঘটে জাইগোটে, ঠিক আছে। এবং এই যে কোষগুলা মানে এদের দেহ কোষগুলা কী হয়, দেহ কোষ জাইগোটে যদি হয়, জাইগোটে যদি মিওসিস হয় তাহলে জাইগোটে মিওসিস হচ্ছে তার মানে কি, স্পার্ম ওভাম একবার মিলিত হয়েছে এরপরে মিওসিস হচ্ছে, তার মানে এদের দেহ কোষটা হ্যাপ্লয়েড হবে। জাইগোটিক মিওসিস হইলে দেহ কোষটা কী হবে, দেহ কোষটা হবে হ্যাপ্লয়েড, বুঝছো। তাহলে যেখানে জাইগোটিক মিওসিস হয় এদের দেহ কোষটা হয় হ্যাপ্লয়েড। আচ্ছা, এরপরে মিওসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন। এখানে দেখো মিওসিস কোষ বিভাজন, এখানে কি আছে স্লাইখার, এটা সাইখার লিখছে বাট স্লাইখার হবে, তাই না। এর নিয়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস আমরা দেখছি। এরপর স্ট্রাসবুর্গার, আমি বলতেছিলাম বুর্গার, বার্গার যাই বলুক না কেন, ইনি হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছেন এবং তোমার সপুষ্পক উদ্ভিদ মানে উদ্ভিদ কোষে ইনি হচ্ছে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছেন, ঠিক আছে। হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছে, বাট মিওসিস ইনি প্রত্যক্ষ করে নাই। এই যে ওয়াল্টার ফ্লেমিং ইনি হচ্ছে কোষ বিভাজন আবিষ্কার করছে। কোষ বিভাজন আমি হচ্ছে লিখে দিতেছি না, মুখে বলতেছি, তোমাদের শুনলেই হয়ে যাবে। বাট এই যে বোভেরি হচ্ছে তোমার গোল কৃমিতে প্রথম কি করেন, এই যে মিওসিসটা হচ্ছে প্রথম প্রত্যক্ষ করেন, ঠিক আছে। কোথায় বোভেরিটা দেখছে, গোল কৃমিতে দেখছে। কোথায়, গোল কৃমিতে। বাকিগুলো তো আমরা আগেই পড়ছি, গোল কৃমিটাও আমরা আগে পড়ছি, আরেকবার রিক্যাপ করলাম। আচ্ছা, এরপরে আসো, যে সকল ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে তাকে কি বলে। আচ্ছা, যেসব কোষে মিওসিস ঘটে তাকে বলা হচ্ছে মিওসাইট। এই যে সাইট এটা মানে কি, সেল, সেল থেকে আসছে সাইট মানে হচ্ছে কোষ, ঠিক আছে, সেল বা কোষ। আচ্ছা, মিওসিস, যে মিওসিস ঘটতেছে যে সাইটে বা যে কোষে সেটাকে বলতেছে মিওসাইট। এখন মিওসাইট ঘটে দুইটা কোষে, একটা হচ্ছে তোমার জনন মাতৃকোষে মিওসিস ঘটতে পারে, জনন মাতৃকোষ এখানে মিওসিস ঘটতে পারে। আরেকটা কোথায় ঘটতে পারে, আরেকটা ঘটতে পারে তোমার হচ্ছে জাইগোটে। আরেকটা কোথায় ঘটতে পারে, আরেকটা ঘটতে পারে জাইগোটে। আচ্ছা, জাইগোটে যে মিওসিস ঘটবে এটা কার ক্ষেত্রে হবে, এটা যে হ্যাপ্লয়েড জীব আছে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে মিওসিস হবে, ঠিক আছে। জাইগোটে মিওসিস হবে কোথায়, হ্যাপ্লয়েড জীবে। হ্যাপ্লয়েড জীবে। আর জনন মাতৃকোষ এটাতে কোথায় হবে, ডিপ্লয়েড জীবে। আচ্ছা, জীব। এরপর একটা দেখি আমরা, কোনটির জাইগোটে মিওসিস ঘটে। আচ্ছা, যেটা জাইগোটে মিওসিস ঘটে সেটা কি হবে, সেটা অবশ্যই হ্যাপ্লয়েড হবে, তাই না। যেটা দেহকোষ হ্যাপ্লয়েড তার জাইগোটে মিওসিস ঘটে। এখন হ্যাপ্লয়েড কোনটা দেখো তো, এখানে টেরিস যেটা টেরিডোফাইটার, বাকিটা এই যে হিবিস্কাস আর অরিজা মানে ধান যেটা, এই দুইটা হচ্ছে প্ল্যান্ট মানে উন্নত উদ্ভিদ, তাই না। এদের তো দেহকোষ কখনোই হ্যাপ্লয়েড হওয়া পসিবল না এখানে। বাট দেখো উলোথ্রিক্স যেটা আছে এটা এক প্রকার শৈবাল, তাহলে এদের এটা কি, এরা হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে এদের জাইগোটে কি ঘটে, মিওসিস ঘটে, ঠিক আছে। আচ্ছা, এটা এক প্রকার কি, এটা এক প্রকার শৈবাল। ছত্রাক শৈবালের এত অনুন্নত, এরা তো এত উন্নত না। তাহলে তোমরা যদি এটা ডিরেক্ট অ্যান্সার না জানো তারপরে বের করতে পারতেছো, কারণ শৈবালটা উন্নত না, বাকিগুলো অনেক উন্নত। তো উন্নত কোনো উদ্ভিদের তো দেহকোষ হ্যাপ্লয়েড হওয়া পসিবল না, খুবই ইজি। এরপর দেখো, স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে, জনন মাতৃকোষ, সেটা আমরা করছি।
হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের মিওসিস ঘটে জাইগোটে, এটা আমরা বের করছি। এরপরে যেটা সেটা হচ্ছে কোনটিতে মিওসিস ঘটে? দেখো, জনন কোষে, পরাগরেণুতে, দেহকোষে নাকি জনন মাতৃকোষে। এখন মিওসিস কোথায় ঘটতেছে? মিওসিস ঘটে দুই জায়গায়, একটা হচ্ছে তোমার জাইগোটে আর একটা হচ্ছে জনন মাতৃকোষে। জাইগোটে কাদের হবে? যারা হচ্ছে হ্যাপ্লয়েড জীব এদের জাইগোটে হবে, এবং যারা ডিপ্লয়েড জীব তাদের কোথায় হবে? জনন মাতৃকোষে হবে। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে? দেহ গঠন, ক্ষয়পূরণ, তারপরে হচ্ছে তোমার অঙ্গজনন, এই তিনটাতেই মাইটোসিস। তা আগেই বাদ আমাদের। আরেকটা কী থাকে? যৌনক্রম থাকে। এখন আরেকটা বাদ আছে, এটার জন্য আমরা দাগাবো না, আমরা যৌনক্রম তো জিনিসটা জানতে হবে, তাই না? তাহলে যৌনক্রমটাকে, যৌনক্রম হচ্ছে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, এটার যে খেলা আছে, বারবার যে পরিবর্তন হইতেছে। হ্যাপ্লয়েড মানে ডিপ্লয়েড একটা দেহকোষ, ডিপ্লয়েড থেকে তার যে জনন কোষগুলো উৎপন্ন হতেছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থেকে আবার মিলন হয়ে কী হইতেছে? ডিপ্লয়েড উৎপন্ন হইতেছে, মানে ওই যে জাইগোট তৈরি যেটা দিয়ে আবার ডিপ্লয়েড হইতেছে, ওটার বিভাজন হয়ে হয়ে আবার দেহকোষ তৈরি করতেছে, পুরো একটা দেহ গঠন করতেছে। তাহলে যে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এটা যে পর্যায়ক্রমে চলতে আছে এটাকে বলা হয় যৌনক্রম। আচ্ছা, এরপরে প্রোফেজ 1-এর সঠিক ক্রম কোনটা? আমরা জানি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, তাহলে কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাই না? এই সিরিয়ালটা কোথায় আছে একটু দেখি। এ তো শুরুতেই ভুল, যে দেখো লেপ্টোটিন, তার প্যাকাইটিন বলছে বাদ, এখানে লেপ্টোটিন, জাইগোটিন, ঘ নাম্বার আমাদের অ্যান্সার। এরপরে দেখো মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিনাপসিস ঘটে? আচ্ছা, সিনাপসিস ঘটে। এখন আমরা এটা মনে রাখার কিন্তু মানে আমাদের যে মুখস্থ করতে হয় এরকম কিন্তু না, আমরা যদি ওয়ার্ড ভেঙে পড়ি, একটু ওয়ার্ডটা ভাঙি, তাহলে আমরা জানতে পারবো। এই যে জাইগোটিন, যেটা জাইগোটিন আসছে হচ্ছে কই থেকে? জাইগোট থেকে। আচ্ছা, জাইগোট জিনিসটা কি? জাইগোট হচ্ছে তোমার স্পার্ম এবং ওভাম, এই দুইটার মানে তোমার পুরুষ এবং তোমার যে স্ত্রী, এই দুটো যে জনন কোষ আছে এদের মিলন। তাহলে জাইগোটটা মানে হচ্ছে মিলন, তাই না? মিলন। এই যে জাইগোটিন, এটা মানে কি? মিলন। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলেই আমরা সিনাপসিস জিনিসটা বুঝতে পারবো, মানে সিনাপসিসটা অ্যান্সার করতে পারবো। সিনাপসিসটা কি? সিনাপসিস হচ্ছে তোমার পড়ে আসছে একটু আগে, আমি না লিখতেছি। তাহলে সিনাপসিসটা কি? বাইভ্যালেন্ট যে ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমের যে জোড় সৃষ্টি হয়, এটার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। তাহলে দেখো হোমোলোগাস ক্রোমোজোমের একটা জোড় সৃষ্টি হচ্ছে, মানে মিলন ঘটতেছে, তাহলে এটাকে কি বলতেছি আমরা? সিনাপসিস বলতেছি। তাহলে এটা কোথায় হচ্ছে? মিলন যেহেতু আছে, জাইগোটিনে হচ্ছে। আচ্ছা, জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে সিনাপসিস, এবং জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট। আচ্ছা, এরপরে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? সিনাপসিস বলে। কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে কখন? লেপ্টোটিন, জাইগোটিনে, তাই না? এটা আমরা দেখে আসছি। কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? আবার জাইগোটিনে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। আচ্ছা, দেখছো একই কোশ্চেন কতবার আসছে, তার মানে কি এটা অনেক ইম্পর্টেন্ট। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয়? আচ্ছা, জীবের যে বৈচিত্র্য আসে কোথায়? মিওসিসে হয়, তাই না? বৈচিত্র্য আসে মিওসিসে। মিওসিসে কেন বৈচিত্র্য আসে? কারণ তোমার মিওসিসে কি হয়? মিওসিসে প্যাকাইটিন উপপর্যায়ে এই প্যাকাইটিনে কি ঘটে? প্যাকাইটিনে ঘটে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলেই তোমার কি ঘটতেছে? ক্রসিং ওভারের ফলেই কিন্তু এই যে বৈশিষ্ট্যের তোমার পরিবর্তন আসতেছে, বৈচিত্র্য হইতেছে। কারণ তোমার এই ক্রসিং ওভারে কি হয়? বৈচিত্র্যের এক্সচেঞ্জ হয়, মানে জেনেটিক বস্তুটার এক্সচেঞ্জ হয়, তাই না? তাহলে বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয় প্যাকাইটিনে। এরপর দেখো নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়? ক্রসিং ওভার আবার দেখো প্যাকাইটিন। মিওসিস কোষ বিভাজন এক্স আকৃতির গঠন দেখা যায় নিম্নের কোনটিতে? এক্স আকৃতির হচ্ছে কায়াজমা সৃষ্টি হয় এরপর ক্রসিং ওভার হয়, তাই না? এই যে এক্স আকৃতি যেটা, এটা হচ্ছে কায়াজমা। আগে কায়াজমা সৃষ্টি হয়, এরপরে তোমার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে প্যাকাইটিনে, যেটাকে আমরা ক্রসিং ওভার বলতেছি। নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? আবার প্যাকাইটিনে। মিওসিস প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কি বলে? কায়াজমা। দেখছো একই জিনিস দিয়ে তিনটা কোশ্চেন। একটা হচ্ছে তোমার
কখন কায়াজমা সৃষ্টি হয়, মানে এক্স আকৃতি যেটা, এটা জিনিসটা কি কায়াজমা। তারপর এক্স আকৃতিটা কোথায় সৃষ্টি হয়, প্যাকাইটিন উপদশায় সৃষ্টি হয়। এক্স আকৃতির বা কায়াজমা সৃষ্টি হয় প্যাকাইটিন উপদশায়। তারপরে এটার ফলে কি হয়, তোমার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, বৈচিত্র্য আসে। কেন বৈচিত্র্য আসে বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, কারণ এখানে ক্রসিং ওভার হয়। আচ্ছা, প্রোফেজ 1 এর কোন উপদশায় লুপ সৃষ্টি হয়? আচ্ছা, লুপ জিনিসটা কি তাহলে? লুপটা হচ্ছে যে কায়াজমা যখন সৃষ্টি হয়েছিল তখন কায়াজমার ফলে কি হয়েছিল, কায়াজমাতে দুইটা এক্স আকৃতির, মনে করো হচ্ছে তোমার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আচ্ছা এটা একটা ক্রোমাটিড মানে ক্রোমোজোম, এখানে একটা দেখো। তাহলে এখানে দেখো এই যে কানেকশনটা আমরা দেখতে পাইতেছি, এখানে হচ্ছে কায়াজমা, তাই না? এখন প্যাকাইটিনে কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, জেনেটিক বস্তুটার এক্সচেঞ্জ ঘটে। এখন প্যাকাইটিন যখন শেষ হয়ে যায় তখন এই কায়াজমা যখন তারা একসাথে ছিল এদের মধ্যে আসলে ঝগড়া হয়, বুঝছো? ঝগড়া হওয়ার ফলে এরা একে অপরকে বিকর্ষণ করে, একে অপর থেকে দূরে সরে যাইতে চায়। যখন একে অপর থেকে দূরে সরে যাইতে চায়, বাট এদের তো এর আগেও কি ছিল, একসাথে ছিল তারা, বাট মনে মনে দেখো যখন ঝগড়া হয়েছে একবারে কি আলাদা হয়ে যায়, বাট মনে মনে তো আগের জিনিসটা একটু টান থাকে, তাই না? যে আগে যে তারা একসাথে ছিল সেটা তারা মনে করতে থাকে, একটু আগের টানটা থেকে যায়। তো তারা প্যাকাইটিনে যে কায়াজমা সৃষ্টি করছিল এক্স আকৃতির মতন, এরপরে তাদের বিকর্ষণ তৈরি হয়, দূরে সরে যাইতে চায়। কিন্তু আগে যে তারা একসাথে ছিল এটার ফলে কিছু একটা তাদের জোড়া লাগানোর চেষ্টা করে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে লুপ, ঠিক আছে? এই যে এরকম লুপ দেখা যায়, তার মানে কি লুপটা কি? লুপটা হচ্ছে ওই যে দুইটা কায়াজমা যে সৃষ্টি হয়েছে এটা আলাদা হয়ে যাইতেছে, দুইটা কায়াজমাকে সে জোড়া লাগানোর চেষ্টা করে, একটা মাঝখানে দড়ির মতন বাধা সৃষ্টি হয়, এটা হচ্ছে লুপ, ঠিক আছে? এখন এটা কোথায় ঘটে? প্যাকাইটিনের ঠিক পরের দশায়, লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিনের পরে কি আছে? ডিপ্লোটিন, এটাতে হয়। আচ্ছা, প্রান্তীয়করণ ঘটে কোন উপপর্যায়ে? ওই যে কায়াজমা যেটা সৃষ্টি হয়েছে এটা প্রান্তের দিকে চলে যাইতে থাকে, ঠিক আছে? প্রান্তের দিকে চলে যাওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে প্রান্তীয়করণ, প্রান্তের দিকে চলে যায়। এটা কোথায় ঘটে? ওই যে ডিপ্লোটিনে ঘটে। আচ্ছা, প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটে? আচ্ছা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, লাস্টে কি আছে? ডায়াকাইনেসিস। তাহলে প্রোফেজে যদি তোমার নিউক্লিয়ার মেমব্রেন চলে যায়, কখন চলে যাবে? একদম শেষের ধাপে চলে যাবে, তাই না? ডায়াকাইনেসিসে চলে যাবে। এখন এই জিনিসগুলা তোমাদের কোথায়, মানে কোন ধাপে কি ঘটে, এগুলো তোমরা কি করবা? ছক করে, সুন্দর করে একটা ছক করবা, ছক করে কোথায় কি ঘটে জাস্ট কি অর্ডটা লিখে রাখবা, বুঝছো? তাহলে পরীক্ষার আগে তোমার রিভিশন দিতে খুব মানে ইজি হবে। পরীক্ষার আগে তোমরা একটা রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার এইচএসসিতে এমসিকিউ মাস্ট আসবে, অ্যান্ড অ্যাডমিশনের জন্য একটা থেকে দুইটা কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা মানে এই যে চ্যাপ্টারটা আমাদের খুব ইজিলি এবং ফাস্ট রিভিশন দেওয়ার জন্য ছক করে কিওয়ার্ডগুলো আমরা লিখে রাখবো। এরপর দেখো, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? আচ্ছা, আমরা জানি দুইটা আছে, মিওসিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, তাই না? একটা হচ্ছে মিওসিস 1, আর একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 যেটা, এটা ঠিক মাইটোসিসের মতন, আর মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এটা কখন ঘটে? এটা ঘটে হচ্ছে অ্যানাফেজ 1-এ, ঠিক আছে? সবগুলোর এক আছে, মানে এক মানে মিওসিস 1-এ। এখন এই 1-এ কীভাবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে? মনে করো ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা দেখছি, আরেকবার দেখে ফেলি। 2n। এখন মাইটোসিসের অ্যানাফেজে কি ঘটে? তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার যখন ভাগ হয় তখন ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়, 2n থেকে 4n। এই 4nটা দুইটা আপত্য বা অপত্য কোষ যেটা ডটার সেলে ভাগ হয়ে যায় 2n করে, দেখো 2n করে। তাহলে 2n ছিল ডটার সেলে, 2n আবার ব্যাক আসছে, ঠিক আছে? ডটার সেলে আবার 2n ব্যাক আসছে। তাহলে এটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে। মিওসিসের ক্ষেত্রে কি ঘটতেছে? 2n অ্যানাফেজ 1 দশায়, মানে অ্যানাফেজে তো এটা ভাগ হয়েছিল, ক্রোমাটিডগুলা মানে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করছিল সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে। বাট অ্যানাফেজ 1-এ মিওসিস 1-এর ক্ষেত্রে অ্যানাফেজ যে দশা আছে এটাতে তোমার কি হয়? এটাতে তোমার সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় না, তাই জন্য 2n থাকে, 2n থাকে, কোনো পরিবর্তন হয় না। এখন এরা কি হয়? প্রত্যেকটা নতুন ডটার সেল এটাতে n করে প্রবেশ করে, ঠিক আছে?
2n ছিল, এখন প্রবেশ করলো করে কত করে ANN করে। এই জন্য কী হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয়? কারণ অ্যানাফেজ একে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় নাই। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কী বলে? এটা আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? এটাকে বলে ইন্টারকাইনেসিস, তাই না? মিওসিস 1 এবং মিওসিস 2 যে দুইটা মাঝখানে যে দুইটা যে কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজন আছে, নিউক্লিয়াসের বিভাজনের মধ্যবর্তী দশা হচ্ছে ইন্টারকাইনেসিস। আচ্ছা, মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে কি দেখা গেছিল? মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ দশায় এসে অ্যানাফেজ দশায় এসে সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলো বা পৃথক হয়ে গেছিলো। কিন্তু তোমার যে মিওসিস আছে, মিওসিসে একটু ডিফারেন্ট। আমরা জানি মিওসিস 2টা হচ্ছে তোমার কিসের মতন? মাইটোসিসের মতন। তাহলে মিওসিস 2 এটা কিসের মতন? মাইটোসিসের মতন। তাহলে মিওসিস 2 এর অ্যানাফেজ দশায় হয় না, কোথায় হয়? মেটাফেজ দশায় হয়। এটা কিন্তু একটু ডিফারেন্ট। এখন মেটাফেজের কোনটা? মেটাফেজ 1 নাকি মেটাফেজ 2? যেহেতু আমরা মিওসিস 2 পড়তেছি, তাহলে কী হবে? মেটাফেজ 2 হবে। তাহলে এইটুকু তথ্য কিন্তু খুবই ভালোভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ এবং মিওসিস 2 এর ক্ষেত্রে মেটাফেজ। এখানে কি হয়? সেন্ট্রোমিয়ারটা একদম ভাগ হয়ে যায়, যে ক্রোমাটিডগুলো পৃথক হয়ে যায়। এরপরে দেখো কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? আবার দেখো মেটাফেজ 2, একই কোশ্চেন। সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে আবার মেটাফেজ 2-তে, দেখছো? তার মানে কি অ্যানাফেজ হয়েছিল কোথায়? মাইটোসিসের ক্ষেত্রে। আর মেটাফেজ হবে কোথায়? মিওসিসের ক্ষেত্রে। মিওসিস কোনটা? মিওসিস 2। এই জন্য কী হবে? মেটাফেজ 2 হবে। তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি সবার শেষ বলতে আমরা সব এমসিকিউগুলো দেখছি, আশেপাশে কী থাকে দেখছি আমরা। তো আমাদের এইচএসসির জন্য আমাদের যে একটা প্রিপারেশন যে তোমার কী টাইপ কোশ্চেন আসে এটা আমরা দেখে ফেললাম, ঠিক আছে? এখন আমরা তো এমসিকিউ দেখছি, আর তোমরা কি জানো আমি হচ্ছে তোমাদের জন্য সিকিউ সাজেশনও বানাইছি। এই সিকিউ সাজেশন হচ্ছে সবগুলো চ্যাপ্টার, বোটানি সবগুলো চ্যাপ্টারের উপর সিকিউ সাজেশনটা আছে। এই সিকিউ সাজেশন তোমরা কোথায় পাবা? রোড টু ডিএমসি গ্রুপে গেলেও পাবা, ডিএমসি স্টেশন গ্রুপে গেলেও পাবা। কিন্তু রোড টু ডিএমসি তো এইখানে কি হয়েছে? এইখানে তোমার ওইগুলা মানে যে কন্টেন্টটা অনেক পিছনে চলে গেছে, খুঁজে পাবো না। এই জন্য আমার যে পেজটার নাম হচ্ছে মাসুম সাব্বির শাহিন, তাই না? তো রোড টু ডিএমসিতে যে শেয়ার করা হয়েছিল ওই কন্টেন্টটা এখন হয়তো নাও খুঁজে পাইতে পারো। তো মাসুম সাব্বির শাহিন আমার যে পেজটা আছে, পেজটাতে আমি শেয়ার দিয়ে রাখছি। ওইখান থেকে তোমরা সিকিউ সাজেশনটাও দেখে নিতে পারো। তাহলে সিকিউ দুইটা যদি দেখে ফেলো তাহলে তোমার একটা ওভারঅল ধারণা হয়ে গেল, ঠিক আছে? তার এই জিনিসগুলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, তাহলে তারাও এসে ক্লাসটা দেখতে পাবে, ক্লাসটা দেখে তারাও একটু উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।